রাজধানীর মিটফোর্ড এলাকায় নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মূল ফটকের সামনে বিক্ষোভ করেন। তারা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ব্যর্থ। দেশব্যাপী হত্যাযজ্ঞ ধর্ষণ স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। এদিকে চলমান অস্থির অবস্থা ও ঢাকার মিটফোর্ড হাসপাতালে সংঘটিত নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। দেশের দীর্ঘদিন যাবৎ বিচারহীনতা এবং ধ্বংসযজ্ঞের এটি একটি বহিঃপ্রকাশ। এর থেকে প্রমাণ হয় যে আমাদের দেশে একটা মানুষ কতটা পরিমাণের অনিরাপদ। এই ইন্টারিম সরকার আমাদের রক্তের উপরে ক্ষমতায় বসে তারা এগুলো কোনো বিচার করতে পারতেছে না। তো আমরা এই বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট সুরে বলে দিতে চাই, যদি আপনারা এর বিচার নিশ্চিত করতে না পারেন তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচন পূর্ব স্থিতিশীলতা বজায় রাখতে আজ থেকেই বিশেষ চিরুনি অভিযান শুরু হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাজধানী মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও বর্বরোচিত বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৯ জন আসামির মধ্যে এখনো পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। এই হত্যাকাণ্ডের দায়েরকৃত মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লিখিত ১৯ জনের মধ্যে ইতিমধ্যে ৭ জনকে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এনসিপির প্রতীক হিসেবে শাপলা ছাড়া কোনো অপশন নেই। শাপলা না পেলে আইনি এবং রাজনৈতিকভাবে লড়াই করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর তারা একথা জানান। নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠক শেষে এনসিপি নেতারা জানান, দলের নিবন্ধন ও প্রতীক নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়টি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছিল, যেখানে শাপলাকে রাখা হয়নি। এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি। অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন তাহলে আজকে এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করলো, তার একটা অন্যতম লেজিটিমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার। প্রতীক ইস্যুতে তারা বলেন, এনসিপির প্রতীক হিসেবে শাপলা ছাড়া কোনো অপশন নেই। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই। লিগাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। তাদের অভিযোগ, ঘোষিত প্রতীক তালিকা থেকে নৌকা প্রতীকটি এখনো বাদ দেওয়া হয়নি। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে একথা বলেন তিনি। আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১৩তম দিনে দুপুরে পিরোজপুরে পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পিরোজপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ হয়। সেখানে পথসভায় কথা বলেন নেতারা। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। পথসভায় অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে নিয়ে যাব। ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি। নাহিদ বলেন, খুন, নির্যাতন, দখলদারিত্ব, জবরদখল আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না। দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না।
ঝড় বৃষ্টি যা কিছুই হোক না কেন আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ফেরার পথে মুষলধারে বৃষ্টির মধ্যেও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলামরা। পরে নেতাকর্মীদের নিয়ে ঝালকাঠির পথসভায় যোগ দেন। সিরাজুম মনির, শুভ, নাগরিক। রাজনৈতিক দলগুলোকে কিছুটা ছাড় দিয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি। দলগুলোর সাথে বৈঠকে তিনি বলেন, মৌলিক বিষয়গুলোতে দ্রুত একমত হতে পারলে চলতি মাসেই জাতীয় সনদের জায়গায় পৌঁছানো সম্ভব। আর রাজনৈতিক দলের নেতারা বলেন, আলোচনার মাধ্যমে বাকি বিষয়গুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই সুরাহা করা সম্ভব। বন্ধুরা, আপনারা যথারীতি রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় 12তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল আজকের বৈঠকের আলোচ্য সূচিতে। বিএনপি, জামায়াত সহ 30টি রাজনৈতিক দল এতে অংশ নেন। কমিশনের সহসভাপতি বলেন, সবাইকে নমনীয় হয়ে ছাড় দিতে হবে, তা না হলে অগ্রসর হওয়া সম্ভব না। মানুষ এ মাসের মধ্যেই প্রত্যাশা করছে জুলাই সনদের, সে লক্ষ্যে আমাদের এগুতে হবে। একটি জাতীয় সনদে উপনীত হতে হবে, সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, শতভাগ একমত না হতে পারলেও আজকের আলোচ্য সূচির বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন তারা। তবে বিএনপির পক্ষ থেকে কিছু ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। লিডার অফ দি অপোজিশনকে ইনক্লুশন করতে হবে। এখন যদি কোনো কারণে লিডার অফ দি অপোজিশন অনুপস্থিত যদি নিজের থেকে থাকতে চায়, তাহলে সেইটার একটা বিধান রাখতে হবে। কিন্তু আর জামায়াত বলছে, জরুরি অবস্থার বিষয়ে তার দল একমত, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেই সমাধান করতে হবে। যে জরুরি অবস্থা তো মেনলি সরকারি দলেরই প্রয়োজন হয় বা সরকারি দলই করতে চায় এককভাবে। আমরা সেখানে বিরোধী দলের কনসেন্টটাকেও ইনক্লুড করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম এবং আজকের হাউস সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে। অন্যান্য দলগুলো বলছে, মোটামুটি সবাই একমত হচ্ছে আজকের ইস্যুতে, তবে কিছু বিষয় নিয়ে বিভিন্ন দলের দ্বিমত রয়েছে। বিচার বিভাগকে দলীয়করণ করা, পছন্দের লোককে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া, অথবা বিচারপতিরা যেন বলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতি, এই যে আমাদের তিক্ত অভিজ্ঞতা অতীতের, এগুলো বিবেচনার মধ্যে রেখে একটা উত্তরণকালীন সময়ের জন্য আমরা 5 বছর একটা সময় নির্ধারণ করতে পারি কিনা, এটা একটা অপশান হিসাবে রাখা। এবং পাশাপাশি আমরা বলেছি বিচারপতি হওয়া এবং প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতার ব্যাপারে একটা নীতিমালাতে আসা। 30 জুলাইয়ের মধ্যে প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। সে লক্ষ্যকে বিবেচনা করে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আলোচনা চলছে। সেগুলো নিয়ে দ্রুত ঐকমত্য হলে যৌক্তিক সমাপ্তির টেনে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলেও জানানো হয় কমিশনের পক্ষ থেকে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। মার্জার সমাধান নয়, বরং প্রকৃত মালিক উদ্যোক্তাদের কাছেই ফেরত যাওয়া উচিত ব্যাংকগুলো, এমনটাই মত বিশ্লেষকদের। তারা বলছেন, অপরাধী না হলে উদ্যোক্তারাই ব্যাংকের সুদিন ফেরাতে পারেন, আর জোর করে ব্যাংক মার্জার এই খাতে সংকটই বাড়াবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং খাতের সংস্কার পুনর্গঠন উদ্যোগ হাতে নেয় কেন্দ্রীয় ব্যাংক। পুনর্গঠন করা হয় বেশ কয়েকটি ব্যাংকের বোর্ড, স্বতন্ত্র পরিচালক ও স্বচ্ছ উদ্যোক্তারা নেতৃত্ব নেন ব্যাংকগুলোর। এখন সংস্কারের দ্বিতীয় ধাপে ব্যাংকিং খাতে মার্জার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। মার্জার উদ্যোগ বাস্তবায়নে করা হয় বিশেষ নিরীক্ষা। তবে মার্জারের আপত্তিতে এক্সিম ও এসআইবিএল। বিশ্লেষকরা বলছেন, বিশৃঙ্খলা বাড়বে বল প্রয়োগ করলে। যে আমি জোর করে মার্জারের পক্ষে না, মার্জার হ্যাজ টু বি ন্যাচারাল, অথবা যদি কোনো ব্যাংক কলাপস করে যাবে, কিন্তু সেটা ন্যাচারাল প্রসেসেই হবে। ব্যাংক বেঁচে থাকার জন্য মার্জ করতে পারে, অন্য ব্যাংক নিজেকে এক্সপান্ড করার জন্য মার্জ করতে পারে, কিন্তু এটাকে জোর করে মার্জারের পক্ষে আমি না, এটা কাজ করবে। মার্জারের প্রাথমিক বিবেচনায় রাখা হয় এক্সিম, এসআইবিএল, ইউনিয়ন, গ্লোবাল ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। অবশ্য এখন নতুন করে আলোচনা মার্জারের বাইরে থাকতে পারে আপত্তিতে থাকা এক্সিম ও এসআইবিএল। বড়োয়ার ডিসাইড করবে কোন ব্যাংকের সাথে
ব্যবসা করে উনি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে। এর সাথে একটি ব্যাংক মার্জ করে যাচ্ছে, এটার তার জন্য কোনো হেডেক না। সে যদি ওই মার্চ করার পরে যে ব্যাংক সৃষ্টি হবে সেখান থেকে যদি সে পূর্বের নেয় যেরকম ঋণ সহায়তা পেত, একই ধরনের ফ্যাসিলিটি পেয়ে থাকে, তার তো ব্যাংক সুইচ করার কোনো কারণ নেই। তারপরেও এটা ব্যাংক বড়োয়ারের সিদ্ধান্ত, সে কারণ একজন বড়োয়ার কিন্তু বড় যখন হয়ে যায় তারা অনেক ব্যাংকের সাথেই ব্যবসা করে, এরকম এই মার্চ হওয়ার পরেও এই ব্যাংকগুলির সাথে ব্যবসা করবে, এটা আমরা আশাও করি। সূত্রগুলো বলছে আরও 11টি ব্যাংক বিশেষ নিরীক্ষার আওতায় আনার প্রক্রিয়া চলছে। বড় দুর্বলতা পেলে মার্জার কিংবা পুনর্গঠন করা হবে এই তালিকায় থাকা ব্যাংকগুলো। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। নাগরিক সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। নাগরিক সংবাদে স্বাগত। আবারও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনীতে। মুহুরী ও কহুয়া নদীর পানি কমছে। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতাও কমতির দিকে। এদিকে নোয়াখালীর বাসিন্দাদের অভিযোগ, খাল দখলের কারণে এমন বন্যা। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। পাহাড়ি ঢল আর বন্যার পানিতে ফুলগাজীর বেশ কিছু ইউনিয়নে ভেঙে গেছে বহু ঘরবাড়ি ও কাঁচা রাস্তা। গ্রামীণ জনপদে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, তাই বাসিন্দারা এখনো বাড়ি ফিরতে পারেননি। আমাদের এই বন্যার কারণে পানি আমাদের ঘরদুয়ার নষ্ট হয়ে গেছে, বাড়ি ঘরদুয়ারে এরকম ধরনের বন্যা জীবনে দেখিনি, এই প্রথম দেখেছি। আমাদের বাড়ি ঘর ভিড়া বাটি কিছু নাই, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যে আজকে গায়ের ভিতরে যে সারটা আছে এটা অন্য মানুষের দেওয়া, কিন্তু আমাদের এই মুহূর্তে পরিস্থিতি কোনো কিছু নাই। পরশুরামের চিত্তিলিয়া, বক্স মাহমুদ ও মির্জানগর এলাকায় ফসলি জমি ও মাছের ঘেরে ব্যাপক ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে। জলাবদ্ধতা রয়ে গেছে দাগনভূঞা উপজেলার কিছু অংশে। ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছে জেলা প্রশাসনের একাধিক দল। পানি উন্নয়ন বোর্ড, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা করছে। মুহুরী রেগুলেটরের 40টি গেট খুলে দেওয়ায় অতিরিক্ত পানি দ্রুত বঙ্গোপসাগরে নিষ্কাশিত হচ্ছে। পানির স্তর নামছে স্বাভাবিক অবস্থায়। তবে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নে ছোট ফেনী নদীর তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তা এবং ঘরবাড়ি। এই বৃষ্টিও ঝুঁকিপূর্ণ, অনেকটাই ভাঙে গেছে, বুঝছেন নি? আমাদের এখন ঘর বাড়ি কোনো কিছু নাই। এই ঘর কদ্দুর আছে, বিলীন হয়ে গেলে আমরা থাকার মতন কোনো জায়গা নেই। অবস্থা একবারে ভয় অবস্থা আছে। এদিকে 2024 সালের বন্যার রেশ না কাটতেই গত 5 দিনের প্রবল বর্ষণে জলমগ্ন নোয়াখালী জেলায় 42,000 পরিবার পানিবন্দী হয়ে 2 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। পানি উড়ি সব ভরাট হয়ে গেছে। এখন আমাদের বেঁচে থাকার মতন কোনো অবলম্বন নাই। খাল নালে মাদকল দিয়ে দেখছে, মানুষের বাড়িঘর করে দেখছে, এই কারণে পানিটা নামতেছে না। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে জেলার সদর উপজেলার আনসার কোম্পানির বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা, খালের পানির গতিরোধ করে বাঁধ ও ছোট ছোট কালভার্ট নির্মাণকে জলাবদ্ধতার জন্য দায়ী করছেন স্থানীয়রা। সিরাজুম মুনির শুভ, নাগরিক। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় নদী খনন কাজে ড্রেজারের কোটি টাকার তেল আত্মসাতের প্রমাণ মিলেছে। সকালে দুদকের 5 সদস্যের টিম অভিযান শুরু করে, চলে বেলা 3টা পর্যন্ত। এ সময় কুষ্টিয়া জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক বলেন, ড্রেজার বন্ধ থাকলেও সেটি চালু দেখিয়ে তেলের কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বিল ভাউচার পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ পাওয়া গেছে। পর্যালোচনায় দেখছি তাদের কিছু রেকর্ডপত্র ব্যবহারে, যেমন একসাথে ওনারা 3টা এমআরডি বই ইউজ করতেছেন, তাদের লগবুকে তারিখ নাই, এগুলো আমরা দেখতে পেয়েছি। দেশে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং অপূর্ণাঙ্গ।
অভিযোগ জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির। বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জানান, দেশে বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে, মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, সব দলের মতামত নেওয়া হলেও জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এটি একপাক্ষিক ও অসম্পূর্ণ সংস্কার প্রক্রিয়া। আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা অত্যন্ত ত্রুটিযুক্ত, কারণ সেখানে জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না। এটা অপূর্ণাঙ্গ একটি সংস্কার প্রক্রিয়া। তবে আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে, আমাদের চেয়ারম্যান স্যার অনেক সময় বক্তব্যে বলেছেন, আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে সংস্কারের বিভিন্ন প্রস্তাব দিচ্ছি। নাগরিক সংবাদে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছে একটু পরে, সাথেই থাকুন। নাগরিক সংবাদে স্বাগত আবারও। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি তেহরানের নিরাপত্তা বৈঠক চলাকালে ভয়াবহ হামলাটি চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। হামলাটি চালানো হয় 16 জুন রাতে, যখন ইসরায়েল ও ইরান রক্তক্ষয়ী দ্বন্দ্বে জড়িত ছিল। হামলাটি চালানো হয় তেহরানের পশ্চিমাঞ্চলের শাহরাক এ ঘার্ব এলাকার একটি ভবনে, যেখানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক গোপন বৈঠক চলছিল। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পায়ে আঘাত লাগে এবং তার সঙ্গে থাকা ইরানের প্রধান বিচারপতি ও পার্লামেন্ট স্পিকারও আংশিকভাবে আহত হন। একটু পরই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস আগের ম্যাচেও হতাশা উপহার দিয়েছেন, অথচ তার কাঁধেই এখন টি-20-র অধিনায়কত্ব। এর আগে প্রথম ওয়ানডেতে রান না পাওয়ায় শেষ 2 ম্যাচে বাদ পড়েন লিটন। তবুও তার উপর আস্থা রাখছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। সন্ধ্যা 7:30টায় জম্মুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। 20 জুলাই থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ পাকিস্তান সিরিজ সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। চলতি বছর টি-20-র নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর 3টি সিরিজ খেললেও এখনো ঘরের মাঠে খেলেনি বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে অধিনায়ক হিসেবে মিশন শুরু করতে যাচ্ছেন লিটন। 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথমটি মাঠে গড়াবে 20 জুলাই সন্ধ্যা 6টায়। 22 ও 24 জুলাই মাঠে গড়াবে সিরিজের বাকি 2 ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।